আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ সরকার গতকালকে রাত ১২টার পরে থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। পেট্রোল, অকটেল, ডিজেল এগুলোর সবকিছুর মোটামুটি ২০-৩০% দাম বাড়িয়েছে। জ্বালানি যেকোনো দেশের শিল্প উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। জ্বালানির দাম বাড়াতে এখন জ্বালানির জন্যে যে সমস্ত সেক্টরগুলা সচল থাকে প্রত্যেকটা সেক্টরের দাম বাড়বে। কৃষিক্ষেত্রে ট্রাক্টর ইউজ করা হয়, পরিবহন খাতে ইউজ করা হয়, সার অন্য জায়গা থেকে নিয়ে আসবে, সার উৎপাদন করার জন্য আমাদের জ্বালানি লাগে, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি লাগে। সুতরাং দেখতে পাচ্ছি এক জ্বালানির দাম বাড়াতে শুধু জ্বালানির দাম বেড়েছে এমন না, খাদ্যের দাম বাড়বে, পরিবহনের দাম বাড়বে, কৃষিক্ষেত্রে যে মজুরি দিবে সেই মজুরির দাম বাড়বে, আপনার যেই ফসল বিক্রি করবেন সেই ফসলের দাম বেড়ে যাবে, যে খাবার কিনবেন সেটার দাম বেড়ে যাবে, যে মজুরি দিবে তার মজুরির দাম বেড়ে যাবে। সুতরাং এক জ্বালানির দাম বাড়াতে আমাদের যেটা হচ্ছে, আমাদের অর্থনীতির এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে এমন কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টের দাম বাড়বে না, যে প্রোডাক্টের দাম বাড়বে না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে আমরা জানি দামের সাথে উৎপাদনের একটা রিলেশনশিপ আছে। সুতরাং প্রোডাক্টের দাম বেড়ে গেলে কি হবে? প্রোডাক্টের দাম বেড়ে গেলে উৎপাদন কমে যাবে। কেন কমে যাবে? কারণ হচ্ছে জনগণ আগের মতো করে কিনতে পারবে না। যে লোকের চাকরি বাকরির সংস্থান আছে সে হয়তো বা আগে 10টা কিনতো, এখন 8টা কিনবে। আর যে লোকের চাকরি বাকরির সংস্থান নেই সে আগে একটা কিনতো, এখন আর একটাও কিনবে না। যার ফলে কি হবে? জিনিসপত্রের ডিমান্ডটা কমে যাবে। এটা হচ্ছে একটা দিক, তার মানে প্রোডাকশন কমে যাবে, ডিমান্ড কমে যাবে। আরেকটা জিনিস কি, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। দাম কেন বেড়ে যাবে? কারণ তেলের দাম বেড়েছে। এখন সে আগের মতো করে আর কম দামে প্রোডাক্ট বানাতে পারবে না। এখন তাকে বাজারে টিকে থাকতে হলে কি করতে হবে? জিনিসপত্রের দামটা তাকে একটু বাড়িয়ে বিক্রি করতে হবে। আগে তার জ্বালানিতে খরচ হতো 10 টাকা, এখন খরচ হয় 20 টাকা। তাহলে তার প্রোডাক্টের দামও ওই দ্বিগুণ হয়ে যাবে। তার প্রোডাক্টের দামও যেরকম প্রপোর্শনে বেড়েছে সেই প্রপোর্শনে বাড়াতে হবে, নয়তো সে ব্যবসাতে টিকতে পারবে না। আর যদি সে ব্যবসা চালিয়েও যায় তাহলে তাকে কিছুদিন পরে ধার দেনার পরে ব্যবসা থেকে বের হয়ে যেতে হবে। তাহলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে বিএনপি যেটা করেছে সেটা হচ্ছে দেশের শিল্পায়নের পথে বিশাল একটা বাধা তৈরি করেছে। তারা যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলেছে সেই ইকোনমির দিকে তারা যেতে পারছে না, তারা সেখান থেকে বেরিয়ে আসছে। তারা, আমরা যে প্রথম থেকে বলে আসছি যে তারা আসলে কার্ড বাবা হয়ে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, নানা রকমের কার্ড দিয়ে $1 ট্রিলিয়ন ইকোনমি করার কথা বলে, 1 কোটি লোকের কর্মসংস্থানের কথা বলে তারা আসলে জাতির সাথে নির্বাচন পূর্ববর্তী প্রতারণা দিয়েছে। তারা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, জনগণকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, তারা হাঁ ভোটকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, জনগণকে হাঁ ভোট দেওয়ার জন্য বলেছে। এগুলো সব ছিল তাদের প্রতারণা। এখন এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলো, এই জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে কি হলো? তাহলে আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমি হবে না, 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, বাংলাদেশ উন্নত হওয়ার কোনো রকমের সুযোগ আমরা কোথাও দেখি না। এখন আপনি আমাদেরকে বলতে পারেন যে আমরা যে কথাটা বললাম যে জ্বালানি তেলের দাম বাড়াতে যে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমে যাবে, লোকজনের দারিদ্রতা আরও বেড়ে যাবে। এই যে 3টা কথা বললাম, এই 3টা কথার সাথে কোনটার সাথে আপনি দ্বিমত পোষণ করেন? তাহলে লোকজনের কর্মসংস্থান হারাবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমে যাবে, দারিদ্র্য সীমা বেড়ে যাবে। তাহলে আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমি কীভাবে হবে? বিএনপি বাংলাদেশকে লন্ডন কীভাবে বানাবে? অথবা 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা কীভাবে হবে? হ্যাঁ, চাঁদাবাজি দিয়ে তারা করতে পারছে না, চাঁদাবাজি করছে লোকজন, কিন্তু চাঁদাবাজি কত লোকের কাছ থেকে করবে? টাকার সংস্থান তো হতে হবে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি আসলে একজন ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, আরেকজন লন্ডনে পালিয়ে যাওয়ার মতো কার্যক্রম হাতে নিয়েছে। তার মন্ত্রী পরিষদে এমন কোনো যোগ্যতম লোক নাই যারা বাংলাদেশকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে। তারা নকল প্রতিরোধে নানা রকম দৌড়ঝাঁপ দিয়ে বেড়াচ্ছে। তারা হেলথ কার্ড, ফ্যামিলি কার্ডের বাবা সেজে বসে আছে কার্ডের, আলটিমেটলি যোগ্যতার কোনো পরিচয় দিতে পারছে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা পোস্ট মনে হয় দেখেছিলাম, যে পোস্ট আমরা দেখতে পেয়েছি সিলেট থেকে আরিফুল হক, তিনি নিজেকে স্বশিক্ষিত দাবি করেছেন, বাংলা ইংরেজি তিনি পড়তে পারেন কিনা সেটা আমরা জানি না। সুতরাং তার সাথে বিদেশি যে লোকগুলো আসবে, যাদের সাথে কর্মসংস্থান নিয়ে কথাবার্তা বলুন, তাদের সাথে তার কনভারসেশনটা কী হবে, কমিউনিকেশনটা কীভাবে হবে, এগুলো সব বড় বড় কিন্তু প্রশ্ন। একই রকম করে তারেক রহমানের ক্ষেত্রে এই প্রশ্নগুলো তো সামনে চলে আসে।
বাংলাদেশ যে পৃথিবীর অন্যান্য দেশের সাথে চলবে, সেই চলার যোগ্যতাটা কাদের? যোগ্যতারা প্রকাশ করবে কিভাবে? কথাটা কিভাবে সামনে যাবে? ব্যারিয়ারগুলো কোথায় কোথায় আসবে? বাংলাদেশ কিভাবে আগাবে? আগানোর কোনো উপায় আছে? আমরা তো দেখছি তো পিছানো ছাড়া আর কোনো উপায় নাই। পিছানো ছাড়া আর কোনো উপায় নাই। এখন বাংলাদেশের এগিয়ে যেতে হলে বাংলাদেশকে আসলে উন্নত অর্থনীতির মতো করে আগাতে হবে, শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে যেতে হবে, কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে যেতে হবে, প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যেতে হবে। হাসিনা সরকার যে কার্যক্রমগুলো নিয়েছিল বাংলাদেশকে বিংশ শতাব্দীর পরবর্তী সময়টাতে, এই যে আমাদের গভীর সমুদ্র বন্দর, তারপরে আমাদের মাতারবাড়িতে যেটা হচ্ছে এনার্জি হাব, এগুলো আমাদের লাগবে। এনার্জি ছাড়া অর্থনীতি উন্নত করা যাবে না। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসার পরে তেলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। তারা যেটা করেছে সেটা হচ্ছে আসলে অর্থনীতির উন্নয়নের পথে তারা বিশাল একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা সবসময় বলে, চোর কখনো চোরের বিচার করে না, খুনি কখনো খুনির বিচার করে না, অশিক্ষিত লোক শিক্ষাকে কখনো প্রমোট করে না, সংস্কার বিরোধী ঋণ খেলাপিরা কখনো সংস্কারের পক্ষে যাবে না, যারা চোর ডাকাত বদমাস তারা আইনের শাসন চাবে না। তাহলে প্রত্যেকটা জিনিস, চোর ডাকাত বদমাস রাজনৈতিক দলের নেতাবিন্দু, সুতরাং তারা আইনের শাসন চাইবে না। চোর ডাকাত বদমাসরা চাঁদাবাজি লুটপাট করে তারা তারা আইনের শাসন চাইবে না। ব্যাংক লুটেরারা সংস্কার চাইবে না। অশিক্ষিত লোকেরা শিক্ষিত লোকরা সামনে আসুক, বাংলাদেশ শিক্ষিত হোক, সেটা চাইবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশের অশিক্ষিত, অদক্ষ, চোর বাটপার রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দরা। এখন বাংলাদেশকে এভাবেই কি বাংলাদেশ চলবে? বাংলাদেশের জনগণকে এই ব্যাপারে বাংলাদেশের জনগণকে আসলে সুচিন্তিত একটা সিদ্ধান্তে আসতে হবে। ৫৪ বছরের বাংলাদেশে আমরা এই সংস্কৃতি দেখেছি, এক চোর যায় আরেক ডাকাত আসে, আরেক ডাকাত আসে আরেক মহা ডাকাত আসে। আলিবাবা 40 চোর কেন্দ্রিক শাসন ব্যবস্থায় আমরা বাংলাদেশ সৃষ্টির পরের থেকে দেখে আসছি। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে যে শাসন ব্যবস্থাটা চলতেছে সেটা হচ্ছে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে সবচাইতে অযোগ্য শাসন ব্যবস্থা। কারণ হচ্ছে বাংলাদেশের লোকজনের দক্ষতা বেড়েছে, কমিউনিকেশন স্কিল বেড়েছে, তারা সারা পৃথিবী সম্পর্কে অনেক ধারণা রাখে। এবং এর মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে কারা? বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার ভাই তোমার ভাই বলা চাঁদাবাজ, মাস্তান, দখলদার, চান্দা আব্বাস, চান্দা ভাবিরা। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের জনগণের কাছে সবচাইতে খোলা চোখে এটা দিন দিনের মতো জল জলে উজ্জ্বল হয়ে বসে আছে যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে বাংলাদেশের উন্নয়নের পথে সবচাইতে বড় বাধা। জ্বালানির দাম, তেলের দাম, গ্যাসের দাম, অক্টেনের দাম বাড়ানো, আমরা সেই সংস্কৃতির প্রতিফলন দেখতে পাই। আমরা অযোগ্য লোকদেরকে মন্ত্রণালয়ে বসানোর মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর কোনো দেশের সাথে কমিউনিকেশন করতে পারবে না, উন্নয়ন, উৎপাদনের, লেনদেনের কোনো কিছু সুযোগ থাকবে না, কথা বলার সুযোগ থাকবে না, সেই জিনিসটা আমরা দেখতে পাই। সুতরাং বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যারা রাজনৈতিক সচেতন, তাদের তাদের নিজ নিজ পজিশন থেকে বাংলাদেশের জন্য, আমার জন্য, আপনার জন্য কথা বলতে হবে। উৎপাদন না বাড়ায়, তেলের দাম, গ্যাসের দাম বাড়ায় দেশের উন্নতি হবে না, বরং খাদ্যের দাম বেড়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। আলটিমেটলি দেশ হয়ে যাবে কার মতো? জিম্বাবুয়ের মতো, ইরানের মতো, যেখানে খাদ্যদ্রব্যের দাম মানে বস্তা ভর্তি টাকা নিয়ে খাদ্যদ্রব্য কিনে নিয়ে আসতে হয়। $1 বৈদেশি কারেন্সিতে মোটামুটি মিলিয়ন টাকার মতো হয়ে যায়, এমন একটা অবস্থা। টাকার কোনো মূল্য থাকবে না। জনগণ যে কষ্ট করে সঞ্চয় করেছে ব্যাংকে, সেগুলোর কোনো ভ্যালু থাকবে না। ইচ্ছা মতো করে ইকোনমিতে টাকা তারা ছাড়তে থাকবে। আমরা কোথায় জানি দেখেছি গত 2 মাসে তারা 70,000 কোটি টাকা সরকার থেকে, মানে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছে। 70,000 কোটি টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে 1 বছর পরে 642, 4,20,000 কোটি টাকা তারা বাংলাদেশ ব্যাংক থেকে নেবে। তার মানে এই নতুন টাকা যখন ইকোনমিতে যোগ হবে, খাদ্যদ্রব্যের দাম, যে কোনো কিছু, টাকার অবমূল্যায়ন হবে। আলটিমেটলি মানুষের টাকা তখন তেজপাতা হয়ে যাবে, কাগজ হয়ে যাবে। এবং অর্থনীতির এই যে ক্ষতিগুলো তারা যে করে যাচ্ছে, এই ক্ষতি থেকে রিকভার করার কোনো সুযোগ বাংলাদেশের লোকজনের আর থাকবে না।
54 বছরের বাংলাদেশে কত কত দেশ কত কত জায়গায় চলে গেল। সিঙ্গাপুর কোথায় চলে গেল, মালয়েশিয়া কোথায় চলে গেল, ভিয়েতনাম কোথায় চলে গেল, থাইল্যান্ড কোথায় চলে গেল, আর বাংলাদেশ কোথায় আছে, নেপাল কোথায় চলে যাচ্ছে নেতৃত্বের মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশের লোকজনের সচেতন হওয়া এটা একটা সময়। 24-এর বিপ্লব পরবর্তী সময়ে আমরা এই ধরনের জিনিসপত্রগুলো মেনে নিতে পারি না। আমরা এরকম অযোগ্য একটা সরকারকে মেনে নিতে পারি না। আমরা সরকারের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি। যদি দিতে না পারে সরকার তার দায়িত্ব ছেড়ে দিতে পারে। এটাই গণতন্ত্রের নীতি, এটাই গণতন্ত্র। জনগণ যদি চায় সরকার থাকবে, জনগণ যদি না চায় সরকার থাকবে না। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে, বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে, জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি এগুলোর বিপক্ষে দাঁড়ায়, বাংলাদেশিদের বিপক্ষে দাঁড়ায়, আমাদের উচিত হচ্ছে আমাদের যার যার পজিশন থেকে সেই সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তাদেরকে, যারা যেভাবে পালিয়ে গিয়েছে তাদেরকেও পালিয়ে যাওয়ার মতো একটা পজিশনে নিয়ে যাওয়া। কারণ গণবিরোধী সরকার জনগণের সরকার হয়ে সরকারে থাকতে পারে না, তারা গণবিরোধী কাজ করছে। গণবিরোধী কাজের জন্য তাদেরকে জনরোষে পড়তে হবে, আজকে হোক কালকে হোক অথবা 5 বছর পরে হোক 10 বছর পরে হোক। আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।